আচ্ছা দেখো, শুনতে পাও কিনা। আচ্ছা দেখো, শুনতে পাও কিনা। হ্যাঁ সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ কিনা একটু জানাও তো। সীমা আসছো? সীমা কিন্তু ক্লাস করো না। আদাব সীমা, আদাব। কিন্তু তুমি ক্লাস করো না, তোমাকে ক্লাসে দেখি না। আমি ভালো আছি সীমা, কিন্তু তোমাকে তো ক্লাসে দেখি না। আচ্ছা, শোনা যাচ্ছে, ঠিক আছে। তো দেখো, আজকে বেশ একটা ক্লাস নিতে পারবো না আজকে। আমরা একটা ছোট একটা অধ্যায়, দুইটা বা তিনটা প্রশ্ন আছে, এই প্রশ্ন সলভ করব। আর পরের অধ্যায়ে যে ছোট প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করব। আর পরের অধ্যায়টা আমাদের বড় অধ্যায়, হ্যাঁ, ওইটাতে বোঝার অনেক কিছু আছে, হয়তো বা তিনটা ক্লাস লেগে যেতে পারে। আমি চেষ্টা করবো দুইটা ক্লাসের মধ্যে শেষ করার জন্য, একটু বড় ক্লাস নিয়ে দুইটা ক্লাসের মধ্যে শেষ করে দেওয়ার জন্য। আর তোমাদের তোমাদের অনেক জায়গায় দেখা যাচ্ছে যে তোমাদের ইনকোর্সের ডেট হয়তো বা হয়ে গেছে। আমি জানি না এত আগে কেন তারা দিল। আমাদের তো ইনকোর্সের ডেট আমরা এখনো চিন্তাই করি নাই আর কি। কেবল ফার্স্ট ইনকোর্স গেল কয়েকদিন আগে। আমরা এই টাইমের সর্বশেষ সময়ে আমরা ইনকোর্স নেবো আর কি। দেখা যাক। আর তোমাদের ইনকোর্সে এক এক কলেজে এক একটা অধ্যায় সাজেশন হিসেবে হয়তো বা দিছে। এখন দেখা যাক, আমি চেষ্টা করি কভার করার জন্য। আর আগামী হয়তো বা আরো আজকের ক্লাসের পর আর দুইটা ক্লাস লাগতে পারে, তাহলে আমাদের মোটামুটি আমাদের টেক্সোনমিটা মোটামুটি শেষ হবে। এর মধ্যে এক দুইটা ক্লাসে কারেন্টের জন্য নিতে পারি নাই মনে হয় পুরোপুরি, আমি ভুলে গেছিলাম। এটাও আবার একটু রিক্যাপ করা হবে আর কি। তাহলে এটা খুব সম্ভবত দ্বিতীয় কিংবা তৃতীয় অধ্যায়, আমি মনে হয় পুরোপুরি নিতে পারি নাই, কারেন্ট চলে গেছিল খুব সম্ভবত। আচ্ছা, ঠিক আছে সীমা, পরের দিন সময় পেলে করে নিও। বাইজি দাস, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বাকিরা জয়েন করুক। আচ্ছা, দেখা যাক। দেখো, আজকে যে অধ্যায়টা আমাদের, এই অধ্যায়টা খুবই ছোট একটা অধ্যায়। এখানে কিছু না, জাস্ট খালি একটু বোঝার বিষয় আছে, হ্যাঁ। এই যে এই এতটুক তোমাদেরকে বোঝানোর জন্য, মানে খুব সুন্দরভাবে বোঝানোর জন্য আজকে আমার প্রায় এখানে 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় ব্যয় করতে হয়েছে এইখানে, জাস্ট এতটুকুর জন্য। আচ্ছা, একটু দেখো আজকে ধারণাগুলো কি। দেখো, আজকেটা হলো আমাদের ইকোটাইপ এবং বায়োসিস্টেমেটিক্স ক্যাটাগরি, দুইটা জিনিস। এক হলো ইকোটাইপ আর একটা হলো বায়োসিস্টেমেটিক্স ক্যাটাগরি। এখন ইকোটাইপটা আসলে বায়োসিস্টেমেটিক যে আছে এটা ক্যাটাগরির একটা অংশ হলো আমাদের ইকোটাইপ। আচ্ছা, এখন দেখো ইকোটাইপ গুলা কি। ইকোটাইপের টাইপের পূর্ণরূপ হয়েছে ইকোলজিক্যাল টাইপ। ইকোলজিক্যাল টাইপ কেমন? ধরো একটা প্রজাতি স্বাভাবিক একটা পরিবেশে তাদের যে ফিনোটাইপিক বৈশিষ্ট্য থাকবে, এই পরিবেশটা যদি চেঞ্জ করা হয় তাহলে ওই নতুন পরিবেশে গিয়ে সে খাপ খাওয়ানোর জন্য কিছু বৈশিষ্ট্যের আহ, অভিযোজন করে আর কি, কিছু নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে। তাহলে এই যে নতুন পরিস্থিতিতে নতুন পরিবেশে গিয়ে কিছু নতুন যে বৈশিষ্ট্য পাইলো, এই পাওয়ার পরে তাদের মধ্যে যে ভেরিয়েশন বা প্রকরণটা সৃষ্টি হলো, এটা কেবল হয় ইকোটাইপ। একটু খেয়াল করে দেখো, ইকোটাইপ জিনিসটা একটু খেয়াল করে দেখো, যে জিনিসটা কি, যে ইকোটাইপটা হলো, দেখো যে নির্দিষ্ট পরিবেশ বা বাসস্থানে, একটু দেখো তোমাদের বোঝার জন্য আমি দিয়া রাখছি। দেখো কি বলছে, নির্দিষ্ট পরিবেশ বা বাসস্থানের সাথে অভিযোজিত হওয়ার ফলে। অভিযোজিত, অভিযোজিত মানে কি, খাপ খাওয়ানো, একটা নতুন পরিবেশে গিয়ে খাপ খাওয়ানোর ফলে কোন প্রজাতির মধ্যে, দেখো একটা নতুন একটা প্রজাতি যদি সে কোনো একটা নতুন জায়গায় গিয়ে অভিযোজিত হয়, তাহলে জিনগত বৈচিত্র্যময় উপগোষ্ঠী তৈরি হয়। জিনগত বৈচিত্র্যময় উপগোষ্ঠী তৈরি হয়, তাকে ইকোটাইপ বলে। বোঝো নাই বোধহয় ব্যাপারটা। ব্যাপারটা হইলো, ধরো আমি বাংলাদেশে আছি, এখন আমাকে ধরো বিশ্বের মেরু অঞ্চলে পাঠানো হইলো। তো ওইখানে কি তাপমাত্রা মাইনাসের নিচে, মানে মাইনাস তাপমাত্রা, জিরোর নিচে। তাহলে ওই যে তাপমাত্রাটা, ওই তাপমাত্রায় যদি আমি বাঁচতে চাই, আমি সার্ভাইভ করতে চাই, তাহলে আমাকে কিছু কিছু অভ্যাস এমন ভাবে গড়ে তুলতে হবে যেন আমি সার্ভাইভ করতে পারি।
এখন আস্তে আস্তে এই অভ্যাসটা আমাদের জিনগত মানে জিন মানে জেনেটিক্যালি এটা স্থায়ী হয়ে যাবে আমার শরীরের ভিতরে। তাহলে তার মানে কি, আমি নতুন একটা বৈশিষ্ট্য আমার শরীরে মানে ইভলিউশনের মধ্যে নিয়ে নিলাম। এই যে নতুন পরিবেশে যাওয়ার কারণে আমার জিনগত সামান্য পরিবর্তন হয়েছে। আমি তো একটা প্রজাতি, আমি তো পুরোপুরি মানে আরেকটা প্রজাতিতে রূপান্তরিত হতে পারবো না, কিন্তু আমার মধ্যে জিনগত সামান্য বৈচিত্র্য দেখা যাবে। তাহলে এটা একটা স্পিসিসের অন্তর্গত হয়ে যেতে পারে, একটা স্পিসিস কিন্তু তার মধ্যেও ভেরিয়েশন। কি জন্য? পরিবেশগত কারণে। এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখো আমাদের যেটা ইকোটাইপটা, এটাকে যদি আমরা ভেঙে ভেঙে বলি, এটা আসলে অনেকটা হয়ে যায় ইকোলজিক্যাল টাইপ। ইকোলজিক্যাল টাইপ, ইকোলজিক্যাল টাইপটা কি? এই যে ইকোলজি বা পরিবেশগত কারণে কোনো একটা জীব যখন তার নিজের শরীরের ভিতরে, নিজের জীব দেহের ভিতরে জিনগত সামান্যতম পরিবর্তন ঘটায় নতুন পরিবেশে টিকে থাকার জন্য, সার্ভাইভ করার জন্য, খাপ খাওয়ানোর জন্য, তখন নতুন যে উপপ্রজাতিটা সৃষ্টি হয়, নতুন যে উপগোষ্ঠীটা সৃষ্টি হয়, তাকে বলা হয় ইকোটাইপ। একটা উদাহরণ দেই, ধরো এটা নর্মালি দেখা যায় কোথায়? এটা নর্মালি দেখা যায়, ইকোটাইপটা যেটা নর্মালি দেখা যায় সেটা হলো ইউফরবিয়া হিরটা। ইউফরবিয়া ইউফরবিয়া হিরটা, এটার সাইন্টিফিক নাম, বাংলা নাম হলো দুধিয়া। হ্যাঁ, ইউফরবিয়া হিরটা একটা উদ্ভিদ আছে, এটা বাংলা নাম দুধিয়া। এটা নর্মালি ধরো যেটা একটু পাহাড়ি এলাকা, পাহাড় মানে কি অনেক উঁচু এলাকায় যখন হয়, তখন তার পাতাগুলো সামান্যতম ছোট হয়, পাতাগুলো ছোট হয়ে যায়। আর এইটাই যদি আমি সমতলে জন্মাই, যেখানে প্রচুর পরিমাণে পুষ্টি আছে, সেখানে পাতাগুলো একটু বড় হয়। কিন্তু এই যে পাহাড়ের যে ইউফরবিয়া হিলটা যেটা পাহাড়ে জন্মায়, সেটা কিন্তু ওই যে পাহাড়ের রুক্ষ সূক্ষ্ম কন্ডিশনে সে নিজেকে এমন ভাবে খাপ খাওয়ায় যেন তার মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়, এবং এই পরিবর্তনটা একসময় স্থায়ী হয়ে যায় জিনগত কারণে। তাহলে জিনগত কারণে এই যে ইউফরবিয়া হিটটা, দুইটাই কিন্তু ইউফরবিয়া হিটটা, কিন্তু একটার সাথে আরেকটার ফিনোটাইপিক কিছু চেঞ্জ আসছে। কেন? আস্তে আস্তে ওই পরিবেশে খাপ খাওয়ানোর জন্য কিছু জিনগত পরিবর্তন আসছে। তাহলে এই যে নতুন যে আরেকটা বৈশিষ্ট্য হইলো, দুইটাই একই প্রজাতি কিন্তু তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্যের পার্থক্য আছে। এই যে বৈশিষ্ট্যের পার্থক্যটা যে হয়েছে, এই জিনিসটাই হলো ইকোটাইপ। আচ্ছা দেখো, আমরা বৈশিষ্ট্য কিছু লিখে রাখছি আমি, বৈশিষ্ট্যগুলো একটু দেখো, এটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে। দেখো কি বলছে, এখানে যে জিনিসটা আছে যে তারা একই প্রজাতি হলেও ভিন্ন ভিন্ন পরিবেশে জন্মায়। প্রজাতি এক কিন্তু ভিন্ন ভিন্ন পরিবেশে জন্মাবে। তারপরে দেখো, পরিবেশগত প্রভাবের কারণে জেনেটিক অভিযোজন ঘটে। আচ্ছা, পরিবেশে তার উপর এমন প্রভাব বিস্তার করে, এই পরিবেশগত প্রভাবের কারণে তার মধ্যে জিনগত পরিবর্তন ঘটে থাকে। আচ্ছা এখন দেখো, যদি জিনগত পরিবর্তন ঘটে তার মানে কি? বৈশিষ্ট্যটার স্থায়ী পরিবর্তন ঘটবে। আচ্ছা তাহলে এখানে দেখো, গাছের উচ্চতা, পাতা, ফুল ফোটার সময় ইত্যাদিতে পার্থক্য দেখা যায়। দেখো কি কি পার্থক্য দেখা যায়? একই প্রজাতি কিন্তু গাছের উচ্চতা কম বেশি হয়, পাতার স্ট্রাকচার বড় ছোট হয়, ফুল ফোটার সময় দেখা যাচ্ছে পাহাড়ি এলাকায় যেটা আছে এটা তো হয়তো বা একবারে বর্ষাকালে ফুল ফোটে বা শীতকালে ফুল ফোটে, আবার কোনোটা দেখা যাচ্ছে যে সামারে ফুল ফোটে, এরকম আর কি, এই পার্থক্য দেখা যায়। তারপর দেখো, নির্দিষ্ট পরিবেশে বৃদ্ধি ও বেঁচে থাকার ক্ষমতা বেশি। আচ্ছা, যেটা যে পরিবেশে অ্যাডজাস্ট করে ফেলে সে ওই পরিবেশে সবচেয়ে বেশি সময় সার্ভাইভ করতে পারে, সবচেয়ে সুবিধাজনক উপায়ে সে থাকতে পারে। নর্মালি দেখো, তুমি তোমার বাসায় যেরকম রিল্যাক্সে থাকতে পারো, কোন একটা আত্মীয় বাসায় গেলে হয়তো বা ওইরকম রিল্যাক্সে থাকতে পারবে না, নতুন একটা জায়গায় গেলে থাকতে পারবে না। জিনিসটা হচ্ছে এটা অনেকটা এরকম। বৈশিষ্ট্য বংশগত এবং প্রজন্ম থেকে প্রজন্ম সঞ্চারিত হয়। এখন যে বৈশিষ্ট্যটা চেঞ্জ হয়, সেই বৈশিষ্ট্যটা কিন্তু জেনেটিক্যালিও চেঞ্জ হয়ে যায়। দীর্ঘ সময় থাকতে 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 জিনগত পরিবর্তনও সাধিত হয়, এবং এইটা প্রজন্ম থেকে প্রজন্ম সঞ্চারিত হয়। তারপরে দেখো, এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে ইকোটাইপের মধ্যে প্রজনন সম্ভব এবং উর্বর বীজ বা উর্বর সন্তান উৎপাদনে সক্ষম। এই যে ইকোটাইপ গুলা একই স্পিসিস, কিন্তু আমার কথায় ধরো একটা মানুষ, আমার আর একটা ভার্সন, সে অন্য একটা পরিবেশে আছে। ধরো শীতকালের উদাহরণ দিচ্ছি, ধরো সাইবেরিয়াতে আছে, তার কিছু হয়তো বা ইয়া আছে, ধরো ওর চামড়া মোটা হয়ে গেছে, ওইখানে থাকতে থাকতে জিনগত ইয়ার কারণে মানে শীত সইতে সইতে এমন একটা পরিস্থিতি, ধরো চামড়া মোটা হয়ে গেছে, কিন্তু এদের মধ্যে প্রজনন ঘটাইলে আবার বাচ্চা কাচ্চা হবে। এই কথাটাই বলা হয়েছে এখানে,
যে ভিন্ন ভিন্ন ইকোটাইপের মধ্যে যদি প্রজনন ঘটানো হয় তাহলে সেখানে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম। তাহলে এটা হলো আমাদের ইকোটাইপ। এই প্রশ্নটা আমি ইনকোর্সে দিয়েছিলাম, পারে নাই কেউ, একজনও পারে নাই, একটা সিঙ্গেল মানুষও পারে নাই। আচ্ছা দেখো, একই প্রজাতির হলেও তারা ভিন্ন ভিন্ন পরিবেশে জন্মাবে, পরিবেশগত প্রভাবের কারণে জেনেটিক অভিযোজন ঘটবে। এই যে মানে জিনগত পরিবর্তন ঘটবে, জিনগত পরিবর্তন ঘটার কারণে এখানে কি হবে, এখানে বৈশিষ্ট্যের ফিনোটাইপিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটবে এবং নির্দিষ্ট পরিবেশে তারা সবচেয়ে বেশি শক্তিশালীভাবে বা স্ট্রংলি সার্ভাইভ করতে পারবে। তারপর এটা দেখো বৈশিষ্ট্য বংশগত, এটা যেহেতু জেনেটিক্যালি, তাহলে এই বৈশিষ্ট্যগুলো বংশগত এবং এক থেকে এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে স্থানান্তরিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, তাদের মধ্যে কিছু জিনগত পরিবর্তন হয়, কিন্তু তারা কিন্তু একই স্পিসিস কিন্তু তাদের মধ্যে কিছু সামান্য জিনগত পরিবর্তন হয়। এই পরিবর্তন হওয়ার কারণে এদের মধ্যে প্রজননের কোনো সমস্যা হয় না, এদের মধ্যে প্রজনন সম্ভব হয়, তখন তাদেরকে বলা হয় ইকোটাইপ। স্পিসিসের অন্তর্গত এমন একটা টাইপ যেখানে জাস্ট খালি কিছু বৈশিষ্ট্যের পরিবর্তন করছে, কিসের কারণে, পরিবেশগত কারণে, এটাই ইকোটাইপ। বলো ইকোটাইপ নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা? আচ্ছা এখন দেখো যেটা আছে ইকোস্পিসিস, ইকোটাইপে কারো ঝামেলা আছে কিনা? আশা করি ইকোটাইপে কারো কোনো ঝামেলা থাকার কথা না এরপরেও। আচ্ছা এখন দেখো ইকোটাইপ যে পড়লাম, এখন দেখো ইকোস্পিসিস, ইকোলজিক্যাল স্পিসিস, এগুলা কি, অনেকগুলা ইকোটাইপের সমষ্টি। ধরো তোমার একটা ভার্সন, তুমি বাংলাদেশে আছো, কেউ ইন্ডিয়ার তামিলনাড়ুতে আছে, কেউ আমেরিকা যুক্তরাষ্ট্রে আছে, কেউ ধরো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আছে। এখন এই যে সব কয়টা, এই সব কয়টা কিন্তু এক একটা ইকোটাইপ। এই ইকোটাইপ গুলো একত্রে ইকোস্পিসিস গঠন করে এবং ইকোস্পিসিসের মধ্যে প্রজনন সম্ভব। দেখো এই বলছে যে একটি উদ্ভিদ প্রজাতি, এটা উদ্ভিদ প্রজাতি যেহেতু আমরা উদ্ভিদ বিজ্ঞান পড়তেছি সেজন্য উদ্ভিদ প্রজাতি দিচ্ছে, সেটা প্রাণীর ক্ষেত্রেও এটা আমরা করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো একটি উদ্ভিদ প্রজাতির অন্তর্গত সব ভিন্ন ভিন্ন ইকোটাইপের সমষ্টি, একটি উদ্ভিদ প্রজাতির অন্তর্গত সব ভিন্ন ভিন্ন ইকোটাইপের সমষ্টি যারা পারস্পরিক সংকরায়নের মাধ্যমে স্বাভাবিক ও উর্বর বীজ উৎপাদন করতে পারে তাকে ইকোস্পিসিস বলে। এখন দেখো এখানে কিন্তু একটা কথা আছে যে সংকরায়ন, এখানে কিন্তু প্রজনন কথাটা বলে নাই, এখানে প্রজনন কথাটা বলে নাই, বলছে কি সংকরায়ন। সংকরায়ন কখন হয়, হাইব্রিডাইজেশন কখন হয় বলতো? এই যে হাইব্রিড কথাটা যে আমরা বলি, হাইব্রিডের বাংলা হলো কি, হাইব্রিডের বাংলা হলো সংকর। এখন এখানে বলছে কিন্তু ইকোস্পিসিসে বলছে সংকরায়ন, এখানে গুরুত্বপূর্ণ কথা এটা। তোমাদের কাছে হয়তোবা এরকমই আনা, কিন্তু এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সংকরায়ন। সংকর হয় তখনই যখন দুইটার মধ্যে যখন প্রজনন ঘটানো হয় এবং তাদের মধ্যে যখন বৈশিষ্ট্যের থাকে, ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী হয়, তখন তাদের মধ্যে হাইব্রিড হয়, এছাড়া হাইব্রিড হয় না। এখন দেখো ইকোটাইপ গুলার কি বৈচিত্র্য আছে কিনা, দুইটা ভিন্ন বৈশিষ্ট্যের আছে কিনা, অবশ্যই আছে। এই যে দুইটা ভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে যখন আমরা ক্রস ঘটাবো তখন এটাকে বলা হয় হাইব্রিড। ওই আমরা পড়ছিলাম না মেন্ডেলের সূত্র, মনে আছে কিনা তোমাদের? খাটো আর লম্বা মটরশুটি গাছের মধ্যে ক্রস গঠন হয়েছিল, তখন যে বাচ্চা কাচ্চা গুলো হয়েছিল সবগুলো কি হলো, শঙ্কর বাচ্চা ছিল, শঙ্কর জীব বলা হইতো তখন এদেরকে। কারণ কি, কারণ এর মধ্যে দুইটা জীবের মিশেল, মানে দুইটা জীবের মিশেলে একটা নতুন জীব তৈরি হয়েছে, সেই জীবটা হলো শঙ্কর জীব। তো শঙ্কর জীবটা কি ছিল, ওই যে নতুন প্রজন্ম যেটা ছিল। তাহলে এইখানে দেখো দুইটা ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী জীবের মধ্যে যখন ক্রস ঘটানো হবে তখন এদেরকে বলা হয় সংকরায়ন। এখন দেখো যখন ভিন্ন ভিন্ন ইকোটাইপ গুলা ধরো যেটা পাহাড়ে জন্মাইছে সেটার যে বৈশিষ্ট্য, সেখানে কিছু জেনেটিক্যালি বৈশিষ্ট্য চেঞ্জ হবে। কেন? কারণ হইলো যে এটা পরিবেশগত কারণে এখানে জিনগত পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তন এতটাও হয় নাই যে এটার জিনগত পরিবর্তন এতটাই হয়েছে যে স্পিসিসটা পরিবেশগত কারণে পরিবর্তন হয়েছে সেটা অন্য স্পিসিসে রূপান্তরিত হয়ে গেছে, এমন হয় না, মানে সামান্যতম জিনগত পরিবর্তন হয়। তাহলে ধরো একটা স্পিসিস এ আছে, এই স্পিসিসের সামান্যতম একটু পরিবর্তন হয়েছে,
আরেকটা স্পিসিস বি আছে, এটা সামান্যতম আরেকটা পরিবর্তন হয়েছে। আরেকটা স্পিসিস সি আছে, সেটারও সামান্যতম পরিবর্তন হয়েছে। কিন্তু এমন পরিবর্তন হয় নাই, বেশি পরিবর্তন হয় নাই যেন এটা এটার সাথে ব্রিড করতে না পারে। যদি ব্রিড করতে না পারে তাহলে আমরা জানি তারা একই স্পিসিস না। দেখো মনে আছে কিনা, একবারে প্রথমে পড়াইছিলাম, প্রজাতি বলতে এমন একদল জীবকে বোঝায় যারা নিজেদের মধ্যে মিলনে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম। এখন তারা যদি নিজেদের মধ্যে মিলনে উর্বর সন্তান উৎপাদন না করতে পারে তাহলে তো তারা একই স্পিসিসই না। এগুলো হলো এক একটা টাইপ, ইকো টাইপ। কারণ অনেকগুলো ইকো টাইপকে একত্রে বলা হয় ইকো স্পিসিস। এই জিনিসটা মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। দেখো কি বলছে এখানে, দেখো একাধিক ইকো টাইপ নিয়ে গঠিত বৃহৎ গোষ্ঠী। এটা কিন্তু অনেকগুলো ইকো নিয়ে একত্রে ইকো টাইপ নিয়ে বৃহৎ গোষ্ঠী। সব সদস্য একই প্রজাতির অন্তর্ভুক্ত। দেখো একই প্রজাতির অন্তর্ভুক্ত, কিন্তু তাদের মধ্যে চেঞ্জ আসছে। ধরো একটু আগে দেখছিলাম ইকো টাইপের পাতার চেঞ্জ হইতে পারে। ধরো যেটা পাহাড়ে থাকে সেটার পাতাটা হলো ছোট, যেটা সমতলে থাকে সেটার পাতা হলো ধরো অনেক বড়, আর ধরো যেটা লুনা পানিতে থাকে এটার পাতার টাইপ হলো মাঝারি। কিন্তু আর সবকিছু ঠিকঠাক আছে এবং তারা নিজেদের মধ্যে প্রজনন ঘটাইতে পারে। যেহেতু কিছু বৈশিষ্ট্যের পরিবর্তন আছে, এই জন্য এদের বলা হয় সংকরায়ন, এদের ক্রসকে বলা হয় সংকরায়ন। কিন্তু বাচ্চা কাচ্চা কি হবে? উর্বর বাচ্চা কাচ্চা হবে। দেখো পারস্পরিক সংকরণের কোনো বাধা নেই এবং উর্বর বংশধর উৎপাদন সক্ষম হয়। তারপরে দেখো ভিন্ন পরিবেশে অভিযোজিত হলেও জেনেটিক ঐক্য বজায় থাকে, মানে জিনগতভাবে তারা সেম থাকে। এখানে জেনেটিক ঐক্য বলতে কিছু জেনেটিক ঐক্য তো থাকে না, কারণ ফুললি জেনেটিক ঐক্য থাকে না। ফুললি জেনেটিক ঐক্য থাকলে তারা একই স্পিসিস হইতো, তাহলে ইকো টাইপও হইতো না। মানে এইখানে যে জিনগত এর সাথে বি এর পার্থক্য কি? সামান্য একটা বৈশিষ্ট্য বা দুইটা বৈশিষ্ট্যের পার্থক্য, আর কোনো বৈশিষ্ট্যের কোনো কিছুই না, যেটাকে আসলে অনেক সময় উপেক্ষাও করা যায়, যেটাকে বলা হয় প্রকরণ। ওই ধরো আমার সাথে আরেকটা মানুষের পার্থক্য আছে না, আমি কালো, আরেকটা মানুষ ধরো কালোই আছে, সব একই টাইপ, কিন্তু আমার চোখের যে বর্ণটা সেটা ধরো কালো, আমার পাশে যেটা থাকবে তার চোখের বর্ণ হলো বাদামি। আমার হাইটটা একটু লম্বা, তার হাইটটা একটু খাটো, কিন্তু স্পিসিস তো একই জিনিস। তাহলে আমার ইকো টাইপ হলো সে, তার ইকো টাইপ হলো আমি, আমরা দুজনেই ইকো টাইপ। মানে আমরা দুইজন মিলে যে স্পিসিসটা সেটা হলো ইকো স্পিসিস। এই আর কোনো ধারণা নেই। আচ্ছা এখানে দেখো ভিন্ন ভিন্ন পরিবেশে অভিযোজিত হলো জেনেটিক ঐক্য বজায় থাকে। উদ্ভিদের সামগ্রিক পরিবেশগত বিস্তার নির্দেশ করে জেনেটিক বৈচিত্র্য বেশি থাকে। এইখানে জেনেটিক বৈচিত্র্য বেশি থাকবে, কারণ কি? কারণ এখানে অনেকগুলা ইকো টাইপ নিয়ে একটা ইকো স্পিসিস গঠিত হয়েছে। তার প্রত্যেকটা টাইপের মধ্যে তো কিছু না কিছু পার্থক্য আছে, কিছু না কিছু বৈচিত্র্য আছে। এই জিনিসটা হলো সব কটা একত্রে যখন থাকবে জেনেটিক বৈচিত্র্য সবচেয়ে বেশি থাকবে। আচ্ছা এই ছিল আমাদের ইকো টাইপ আর ইকো স্পিসিস। এখন এটারই মানে এখন দেখো আমরা পড়তেছি বায়োসিস্টেমেটিক্স ক্যাটাগরি। এখন বায়োসিস্টেমেটিক্স ক্যাটাগরির অলরেডি দুইটা ক্যাটাগরি আমরা পড়ে ফেলছি, আর দুইটা ক্যাটাগরি বাকি আছে। এখন দেখো যে জিনিসটা, তাহলে আগে আমরা প্রথমে দেখি যে বায়োসিস্টেমেটিক্স ক্যাটাগরি কাকে বলে। দেখো বায়োসিস্টেমিক্স ক্যাটাগরি হলো এমন এক ধরনের শ্রেণীবিন্যাস পদ্ধতি যা কেবল বাহ্যিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নয়, বরং জীবের জেনেটিক গঠন, বাস্তুসংস্থানিক অভিযোজন, প্রজননগত সম্পর্কের উপর ভিত্তি করে। দেখো জেনেটিক গঠন, বাস্তুসংস্থানিক অভিযোজন, প্রজননগত সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি করা হয়। তাহলে এটা এক ধরনের শ্রেণীবিন্যাস বলতে পারো। কি বলছো? শ্রেণীবিন্যাস পদ্ধতি। তো এই শ্রেণীবিন্যাস পদ্ধতিতে কিসের উপর করা হয়, নির্ভর করা হয়? এই দেখো প্রথমটা যেটা বাস্তুসংস্থানিক অভিযোজন, মানে পরিবেশগত অভিযোজন। এটা হলো পরিবেশগত অভিযোজন, প্রজননগত সম্পর্ক, তাদের মধ্যে প্রজনন করা সম্ভব হয় কিংবা সম্ভব হয় না। তারপর আর কি বলা হয়েছে যে জেনেটিক গঠন, এখানে জিনগত কিছু পরিবর্তন থাকে, সামান্যতম পরিবর্তন থাকে। এটার উপর ভিত্তি করে যখন শ্রেণীবিন্যাসটা করা হয় তখন তাদেরকে বলা হয় ক্যাটাগরি। মানে তো শ্রেণীবিন্যাস, ক্যাটাগরি মানে হলো ধরন। এই যে ধরনগুলো তখন তাকে বলা হয় বায়োসিস্টেমেটিক্স ক্যাটাগরি। এটার আরেকটা অথবা দিয়ে দিচ্ছে, এটা দেখো আরেকটু সহজ হইতে পারে। জীবের বিবর্তনের ধারা এবং তাদের মধ্যে প্রজনন করার সক্ষমতা বিচার করে যে বিভাগগুলো তৈরি করা হয় সেগুলোই বায়োসিস্টেমেটিক্স ক্যাটাগরি। এবং তোমাদের কাছে যেটা ভালো লাগে তোমরা সেটাই লিখো। এটা কে আবিষ্কার করেন? এটা 1922 সালে। দেখো এখানে বিজ্ঞানী টুয়ারসন, এই যেটা টুরেসন, তুমি যাই বলো, টুরেসন বা টুয়ারসন এই ধারণা প্রবর্তন করেন। বিজ্ঞানী, ওনার বিজ্ঞানী, এই যে বিজ্ঞানী টুয়ারসন এই ধারণাটা তৈরি করেন যে বায়োসিস্টেমেটিক ক্যাটাগরি। এখন বায়োসিস্টেমেটিক ক্যাটাগরির ধাপ বা বিভাগ হলো কয়টা? 4টা। বায়োসিস্টেমেটিক্স এর ক্যাটাগরি কয়টা? 4টা। এই দেখো আমরা পড়তেছি বায়োসিস্টেমেটিক্স ক্যাটাগরি।
এর ধারা কয়টা হলো? এর ধারা হলো 4টা। এই দেখো 4টার মধ্যে ইকোটাইপ। ইকোটাইপ তো অলরেডি আমরা পড়ে ফেলছি। এটা হলো সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট 4টার মধ্যে। এটা 4টার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট হলো ইকোটাইপ। দেখো এটি সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট। একই প্রজাতির অন্তর্ভুক্ত এমন উদ্ভিদ যারা ভিন্ন পরিবেশে অভিযোজনের ফলে সামান্য জিনগত বৈচিত্র্য অর্জন করে, এরা নিজেদের মধ্যে অবাধ প্রজনন করতে পারে। আচ্ছা, আগের থেকে মানে আগে যে সংখ্যাটা ছিল ওইটা যদি কঠিন মনে হয় তাহলে এইটা দেখো, এটা আরেকটু সহজ হতে পারে। এটি সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট। এটা দিলা না তুমি, সংখ্যায় কি লিখলা? সংখ্যা এখান থেকে লিখলা। একই প্রজাতির অন্তর্ভুক্ত এমন উদ্ভিদ যারা ভিন্ন পরিবেশে অভিযোজনের ফলে সামান্য জিনগত বৈচিত্র্য অর্জন করে, তাদেরকে বলা হয় ইকোটাইপ। সংখ্যা এতটুকু দিলেই হয়ে যাবে, আর লাগবে না। দেখো একই প্রজাতির অন্তর্ভুক্ত এমন উদ্ভিদ যারা ভিন্ন পরিবেশে অভিযোজনের ফলে সামান্য জিনগত বৈচিত্র্য অর্জন করে, তাদেরকে ইকোটাইপ বলে। হ্যাঁ, এটাই সুন্দর। আগেরটা দিছিলাম ভালোভাবে বোঝার জন্য, এটা মনে হয় বোঝা যাবে এখন। আচ্ছা, তাহলে আমরা বায়োসিস্টেমেটিক্স ক্যাটাগরি পড়ছি 4টা। এর মধ্যে আমাদের 1 নম্বর যেটা ছিল সেটা হলো ইকোটাইপ। 2 নম্বর হলো আমাদের ইকোস্পিসিস। এটাও তো আমরা অলরেডি পড়ে ফেলছি। ইকোস্পিসিস কাকে বলে? এক বা একাধিক ইকোটাইপের সমষ্টিকে ইকোস্পিসিস বলে। এরা নিজেদের মধ্যে প্রজনন করতে পারে, কিন্তু অন্য ইকোস্পিসিসের সাথে প্রজনন করলে সাধারণত অনুর্বর বংশধর তৈরি হয়। অন্য ইকোস্পিসিস মানে কি? ইকোস্পিসিস তো একই স্পিসিস। এখন ধরো আমের একটা ইকোস্পিসিস আছে, সে জামের ইকোস্পিসিসের সাথে কিভাবে বংশবৃদ্ধি করবে? সেই জিনিসটা হলো এটা। এইটা দেখো অনেকটা একটু বড়, প্রজাতির সমতুল্য। দুইটা দেখো, এইটা ছিল কি? এটা ছিল ভ্যারাইটির সমতুল্য, লেখা নাই দেখো। এটা ছিল অনেকটা ভ্যারাইটি এর সমতুল্য। ভ্যারাইটির সমতুল্য মানে কি? আমরা পড়ছিলাম না প্রকরণ? প্রকরণ জিনিসটা কি পড়ছিলাম? একই প্রজাতি কিন্তু তার মধ্যে পার্থক্য থাকবে। একই প্রজাতির অন্তর্ভুক্ত যে কোনো জীবের মধ্যে যদি কোনো পার্থক্য থাকে, সামান্যতম পার্থক্য থাকে, তখন তাকে প্রকরণ বা ভ্যারাইটি বলে। যেমন ওই যে মানুষের মধ্যে, মানুষ একই স্পিসিস, একই প্রজাতি, কিন্তু তাদের মধ্যে কেউ লম্বা, কেউ খাটো, কেউ কালা, কেউ ধলা, এই যে পার্থক্যগুলো, এদেরকে বলা হয় প্রকরণ বা ভ্যারাইটি। আচ্ছা, এখন দেখো ইকোস্পিসিস। ইকোস্পিসিস তো দেখলাম আমরা অলরেডি পড়ছি। এখন যে জিনিসটা দেখো সেটা হলো আমাদের সিন স্পিসিস। এখন এই জিনিসটা কি? এই জিনিসটা হলো দেখো, আগে যে আমরা পড়ছিলাম যে ইকোটাইপ, ইকোস্পিসিস, এখন অনেকগুলো ইকোস্পিসিস নিয়ে যখন গঠিত হবে তখন তাকে বলা হয় সিন স্পিসিস। সিন শব্দের অর্থ হলো একত্রে অনেকগুলা থাকবে। এক বা একাধিক ইকোস্পিসিস নিয়ে এটি গঠিত হয়। ভিন্ন ভিন্ন ইকোস্পিসিসের মধ্যে প্রজনন ঘটিয়ে অনেক সময় সংকর তৈরি করা যায়। একটু খেয়াল করে দেখো কথাটা কি বলছে। এক বা একাধিক ইকোস্পিসিস নিয়ে গঠিত। এখানে বলছে কি? ভিন্ন ভিন্ন ইকোস্পিসিসের মধ্যে প্রজনন ঘটিয়ে অনেক সময় সংকর তৈরি করা যায়। একটু আগে খেয়াল করে দেখো, একটু আগে আমরা কি পড়ছিলাম যে ইকোস্পিসিস, ভিন্ন ভিন্ন ইকোস্পিসিসের মধ্যে উৎপাদন করা সম্ভব না। কিন্তু সেটা যদি ধরো একই জেনাসের আন্ডারে হয়, একই স্পিসিস বা একই ফ্যামিলির আন্ডারে হয়, তখন কখনো কখনো প্রজনন করা যেতে পারে, যাকে বলা হয় ডিসট্যান্ট হাইব্রিডাইজেশন, দূরবর্তী সংকরায়ন। যেমন ওই যে গাধা আর ঘোড়া, তারা কিন্তু একই স্পিসিস না, তারা ভিন্ন ভিন্ন স্পিসিস। তাদের প্রজননে কিন্তু খচ্চর টাইপের একটা প্রাণী তৈরি হয়। কিংবা এটাও বাদ দাও, তুমি নর্মালি এর কথা চিন্তা করো, অনেকে শখের বসে কবুতর পালো, আবার বাড়িতে তো অনেকে ঘুঘু পাখি, ওই যে শখের বসে ঘুঘু পাখিও আনে। এখন ঘুঘু পাখি আর কবুতর, এদের কিন্তু জোড়া দেওয়া যায়। এদের দেখো দুইটা কিন্তু একই স্পিসিস না, দূরবর্তী স্পিসিস, কিন্তু একই জেনাসের আন্ডারে হয়তো বা খুব সম্ভবত। তখন তারা কি করে? প্রজনন করে নতুন বাচ্চা কাচ্চা দিতে পারে, কিন্তু এই বাচ্চাগুলো আর পরবর্তীতে ফার্টাইল হয় না। এই যে বাচ্চা দেওয়ার যে প্রবণতাটা, এটাকে বলা হয় দূরবর্তী হাইব্রিডাইজেশন। দেখো তৈরি করা যায়, প্রজনন ঘটানো যায়, কিন্তু তারা প্রজনন ক্ষম হয় না। কিন্তু ওইগুলা প্রজনন ক্ষম হয় না, কারণ ওই যে আমরা প্রজাতির সংজ্ঞায় পড়ছি, প্রজাতি হলো এমন একদল জীব যারা নিজেদের মধ্যে মিলনে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম। উর্বর সন্তান মানে কি? যেগুলো পরবর্তীতে আবার বংশবৃদ্ধি করতে পারবে। কিন্তু এখন এই যে দূরবর্তী হাইব্রিডাইজেশন যে বাচ্চা কাচ্চা গুলো হয়, এগুলা পরবর্তীতে আর বংশবৃদ্ধি করতে পারে না, সেই সক্ষমতা তাদের থাকে না। এটিকে ট্যাক্সোনমিক সেকশন বা সাব জেনাস বলে। মানে জেনাসের নিচের টাইপটা, যেটাকে বলা হয় সাব জেনাস। সাব জেনাস কি? সাব জেনাস হলো যে প্রজাতির উপরেরটা, জেনাসের নিচেটা হলো সাব জেনাস, সাব জেনাসের নিচেটা হলো প্রজাতি। জিনিসটা হলো এরকম অনেকটা।
তারপরে দেখো কম্পেরিয়াম যেটা আছে, এটা লিখছিলাম কম্পারিয়াম, এটা হলো কম্পেরিয়াম। এটি সর্বোচ্চ ক্যাটাগরি, এক বা একাধিক সিন স্পিসিস নিয়ে এটা গঠিত হয়। দুইটা কম্পেরিয়ামের সদস্যের মধ্যে কোনোভাবেই সংকরণ বা প্রজনন করা সম্ভব না। এটা দূরে যাইতে যাইতে এত দূরে যায় যে এটার দুইটা প্রজনন কোনোভাবে প্রজনন ঘটানোই সম্ভব না। বাচ্চা কাচ্চা হলে পরে এটা উর্বর হবে না অনুর্বর হবে সেটা ভিন্ন কথা। এটা হলো অনেকটা গণের সমতুল্য। আচ্ছা এখন দেখো যে জিনিসটা একবারে সহজ করে দিছি, এখানে তীর চিহ্নটা পাইছিলাম না, তাড়াতাড়ি করে আর দিতে পারি নাই। এটা হলো এরকম যে ইকোটাইপটা হলো সবচেয়ে ছোট একক, অনেকগুলো ইকোটাইপ নিয়ে তৈরি হবে ইকো স্পিসিস, অনেকগুলো ইকো স্পিসিস মিলে সিন স্পিসিস, অনেকগুলো সিন স্পিসিস তৈরি হবে কম্পারিয়াম। এগুলোর মধ্যে খুব সহজে প্রজনন করানো সম্ভব হবে। এখানে কখনো সখনো প্রজনন করা সম্ভব হবে, এইখানে প্রজনন করা যাবে না। আর যদি যায়ও সেটা সার্ভাইভ করবে না, এখানে তো কোনোভাবেই প্রজনন ঘটানো সম্ভব না। তাহলে এই যে বায়োসিস্টেমেটিক ক্যাটাগরি, চারটা ক্যাটাগরি, একটা হলো ইকোটাইপ, একটা ইকো স্পিসিস, একটা সেন স্পিসিস, একটা কম্পারিয়াম, এই যে চারটা আমাদের চারটা ক্যাটাগরি। এই অধ্যায়ে আর কোনো পড়ার কিছু নাই, তোমার এই জিনিসটাই। এই অধ্যায়ে আমাদের যে দশম অধ্যায়টা, দশম অধ্যায়ে আমরা পড়বো এই কয়টা জিনিস। এক হলো ইকোটাইপ, ইকো স্পিসিস, এগুলো বিস্তারিত পড়বো, ইকোটাইপ ইকো স্পিসিস। তারপর মানে হলো এই চারটা জিনিস বিস্তারিত পড়লে আমার হয়ে যাবে, মানে একটু বুঝে বুঝে পড়তে হবে, একটু ডিটেলস পড়লে ছোট প্রশ্ন আসুক বড় প্রশ্ন আসুক যাই যেভাবে আসুক প্রশ্ন পারা যাবে এখানে। আর বায়োসিস্টেমিক ক্যাটাগরিতে আমরা পড়লাম যে এটা একটা শ্রেণীবিন্যাসের ধরন, যেখানে উদ্ভিদের বৈশিষ্ট্যের উপর, বৈচিত্র্যের উপর, প্রজননগত ভিন্নতার উপর ভিত্তি করে আমাদেরকে কি শ্রেণীবিন্যাস করা হয়, তাকে বলা হয় বায়োসিস্টেমেটিক ক্যাটাগরি, বায়োসিস্টেমেটিক্স ক্যাটাগরি। এটা যে বিজ্ঞানী পেয়ারসনে সে এটা দিছে। তাহলে এইখানে যে আমাদের চারটা জিনিস, এটাকে একটু ভালো করে পড়বা, তাহলে এই অধ্যায় শেষ, আর কিছুই লাগবে না এই অধ্যায়ে। এখন দেখো অধ্যায় 11তম অধ্যায় যেটা, এই অধ্যায়টা কিন্তু অনেক বড় এবং এটাতে বুঝার অনেক কিছু আছে। এমন কিছু কিছু বিষয় আছে এখন আমিও ভুলে গেছি, ব্যাপারটা হলো এরকম, এগুলো খুঁজে বের করতে খুব কষ্ট হচ্ছে। মানে আমি যখন পড়ছি বায়োসিস্টেমেটিক্স, বিশ্বাস করবো না এই ইয়াটা, মানে এই কোর্সটা আমার কাছে এত কঠিন মনে হইতো। কোর্সটা কঠিন মনে হওয়ার কারণ ছিল যে আমাদের যে স্যার ছিলেন প্রফেসর সালে আহমেদ খান স্যার, উনি যখন আমাদের এই কোর্সটা নিতেন তখন আমাদের কাছে মনে হইতো যে এটা এত কঠিন কেন। মানে স্যার পড়াইতেন হয়তো বা সহজ করে, কিন্তু আমি বুঝতাম না, স্যারের পড়ানো আমার কাছে বেশি কঠিন মনে হইতো। এখন ওই যে কিছু কিছু শিখাইছিলেন স্যার, এরকম বলতেন যে এটা হতেও পারে অথবা নাও হতে পারে, তাহলে তখন আমি একবারে কনফিউশনের চূড়ান্ত লেভেলে, এটা হতেও পারে আবার নাও পারে, এটা কোন ধরনের ঘটনা। যাই হোক, এখন দেখো আমাদের 11তম অধ্যায়ে আমাদের নির্বাচিত কিছু গোত্র আছে, এই গোত্রগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা লাগবে। এই গোত্রগুলোর কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য থাকে, এই বৈশিষ্ট্যগুলো আমাদের অর্জন জানতে হবে, তাহলে এই অধ্যায় মোটামুটি শেষ। বিশেষ করে পুষ্পমঞ্জুরি সম্পর্কে এখানে তোমাদের এখানে অনেক কিছু জানতে হবে, পুষ্পমঞ্জুরি আর কোনো কিছু না। এইগুলো আমি ক্লিয়ার করে দেব, 2টা ক্লাস লাগবে হয়তো বা, আগামী 2 ক্লাস। এবং তোমাদের যে ক্লাসগুলো বাকি ছিল, ওই যে 2য় অধ্যায় কিংবা 3য় অধ্যায়ের একটু বাকি ছিল বোধহয়, এটাও করে দেব হয়তো বা আগামী 2 ক্লাসের মধ্যে আমরা টেক্সোনমি শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। তারপরে কি তোমরা একটা পরীক্ষা দিতে চাও নাকি? জানাই তো একটা পরীক্ষা নেওয়া যায় কিনা, কারণ পড়লা একটা কোর্স শেষ করে ফেললা, এখন পরীক্ষা যদি না দাও তাহলে কিভাবে বুঝলা যে কতদূর শিখতে পারছো। আশা করি এখানে তোমাদের ওই অধ্যায়ে কারো কোনো ঝামেলা নাই। আচ্ছা, 3 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত ডেট দিয়ে দিছে সীমাদের, মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ, কিভাবে সম্ভব? আচ্ছা দেখো, এখন নির্বাচিত গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। তাহলে আমাদের কিছু দেখো, এই অধ্যায়ের নাম হলো নির্বাচিত গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, আরো অনেক কিছু ছিল আর কি, এতটা লিখতে পারি না, এতটুকু লিখছি। একবার সহজ বিষয় যেগুলো দেখো, এখানে কি বলছে দেখো, এখানে বলছে বাংলাদেশের জাতীয় ফলের বৈজ্ঞানিক নাম। এর চেয়ে লজ্জাজনক প্রশ্ন আর তোমাদের জন্য হতে পারে না, যে এটার নাম হলো আর্টোকার্পাস হেটারোফাইলাস। নিচে দাগ দিও, আমি করে লিখছি আর কি, ওই যে একটু ইটালিক হরফে লিখছি। এখন এটা টাইপ করলে কিন্তু আর নিচে দাগ দিতে হয় না, তারপরেও দিয়ে দিলাম আর্টোকার্পাস হেটারোফাইলাস। ফ্যামিলির নাম হলো মোরেসি। ফ্যামিলির নাম কি? মোরেসি।
ফ্যামিলি মানে গোত্র। আর্টোকার্পাস হেটারোফাইলাস, মোরেসে, বিশেষ করে ওই যে আমি যেভাবে মনে রাখি, মোরেসে গোত্রটা হলো এমন গোত্র যে গোত্রের পাতাটা তুমি যদি এরকম করে ভাঙো, পাতাটা আলগা করো, দেখবা সাদা কষ জাতীয় পদার্থ বের হবে, ওটাই হলো মোরেসে গোত্র। তাই কাঁঠালের পাতা কেমন আঠা বের হয় না, কষ বের হয় না পাতাটা ভাঙলে, এটা হলো মোরেসি। কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি? আর্টোকার্পাস হেটারোফাইলাস। এটা কি বাংলাদেশের জাতীয় ফল? বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি বলতো? দেখি কে জানো বাংলাদেশের জাতীয় ফুলের নাম? বলো দেখি, এটা তোমাদের জন্য, তোমরা যে বলতে পারবা, ফার্স্ট যে বলতে পারো তার জন্য পুরস্কার আছে। বাংলাদেশের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কি? যে বলতে পারবা তার জন্য পুরস্কার। দেখি কে পারো। এখন পর্যন্ত কেউ পুরস্কার পাইলো না, দেখি কে লিখছে। একটা পুরস্কার আছে, যে বলতে পারবো তার জন্য একটা পুরস্কার আছে। এখনো কেউ কমেন্ট করে জানাইতে পারলো না। তুর্য, তুমি কই থাকো? এতদিন পরে তোমাকে দেখলাম। না, তোমরা কেউ কমেন্ট করো না। বাংলাদেশের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম, আচ্ছা, নাই। আচ্ছা যাই হোক, যেটা প্রচলিত উত্তর সেটা আমি দিয়ে দিই। প্রচলিত উত্তর যেটা আছে, হ্যাঁ, তোমাদের বইয়ে যেটা আছে বা যেটা বিভিন্ন জায়গায় দেওয়া আছে, সেটা হলো নিমফায়া নৌচালি। এটা হলো আমাদের জাতীয় ফুল শাপলার বৈজ্ঞানিক নাম, এটা হলো প্রচলিত। কিন্তু এখন কথা হলো বাংলাদেশের জাতীয় ফুল কি, নীল শাপলা না সাদা শাপলা, এরকম কোনো কিছু দেওয়া নাই। তো শাপলার আরেকটা সাইন্টিফিক নেম আছে, সেটা হলো নিম ফায়া বা নিমফিয়া, যেটা বলো পিউবেসেন্স, পিউবেসেন্স, এটা। এই ছোট হাতের আন কেন সাদিয়া? এতক্ষণে লিখছো, তাও আবার ছোট হাতের আন দিছো। প্রথম অক্ষর ছোট হাতের হয় না। আচ্ছা, এটা নিমফিয়া নৌচালি বা নিমফায়া নৌচালি। কিন্তু এটা আসলে আমাদের বাংলাদেশের জাতীয় ফুল যেটা, এটা কিন্তু কোথাও লেখা নাই। লেখা আছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। এখন শাপলার তো ধরন আছে, আসলে কোন শাপলাটা? তবে আমরা যেটা জানি, যে এটা আমি শিখছিলাম হলো আমার ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আমাদের একজন ইয়ে আছে আর কি, টেকনিক্যাল অফিসার, ওনার নাম আব্দুর রহিম। এই আব্দুর রহিম ভাই আমাকে শেখাইছিলেন যে যেটা হইলো আমাদের যেটা ফুল, জাতীয় ফুল শাপলা, এটা হলো প্রচলিত। নিমফায়া নৌচালি হলো প্রচলিত, আর নিমফায়া পিউবেসেন্স যেটা আছে, এটাই হলো আসল শাপলা যেটা। এখন আমি এটাকে কখনো ওইভাবে ক্রস চেক করে দেখি নাই, তবে আমি এটা বিশ্বাস করি, কারণ উনি আমাদের স্যারের চেয়েও খুব ভালো জানেন টেক্সোনমির, মানে উদ্ভিদ চিনতে উনি খুব ভালো জানেন। তোমরা অনেকে হয়তো যে আজহারুল ইসলাম নামক একজন পেজ হয়তো বা ফলো করো, একটা প্রোফাইল আছে, উনি বিভিন্ন গাছপালা নিয়ে ভিডিও করেন। এই আজহারুল ইসলামও আব্দুর রহিম ভাইয়ের কাছ থেকে শিখে। আজহারুল ইসলাম একজন বোটানিস্ট, তার পরিচয় আমি ভালো করে জানি না, তবে ওনার উপস্থাপনা বেশ ভালো। এই আজহারুল ইসলাম, ওনার ফলোয়ার প্রায় 1.4 মিলিয়ন মনে খুব সম্ভবত, এবং সে যার কাছ থেকে শিখে শিখে আসে সে হলো আব্দুর রহিম ভাই, তার ফলোয়ার হলো কেবল মনে হয় 16,000। আব্দুর রহিম ভাইয়ের আবার উপস্থাপনা ভালো না, কথা হয়েছে এটা, মানে কথা বলার বাচন ভঙ্গি এটাতে ভালো না। আবার আব্দুর রহিম ভাইয়ের বাড়ি হইলো মানিকগঞ্জ। ইয়া সীমা, তোমাদের বাড়ির এখানে সিংগাইয়ের বোধহয় খুব সম্ভবত আব্দুর রহিম ভাইয়ের বাড়ি, উনি জাহাঙ্গীরনগরের। এবং আমার মনে হয় বাংলাদেশের যে কয়জন টেক্সোনমিস্ট আছে তার মধ্যে আব্দুর রহিম ভাই মানে উদ্ভিদ চিনার দিক থেকে উনি প্রথম সারিতেই থাকবেন, হয়তো বা প্রথম 5-10 জনের মধ্যেও থাকতে পারেন। আচ্ছা যাই হোক, যেহেতু ফল আসছে, ফুল আসতে কতক্ষণ, তাহলে আমরা মনে রাখবো অন্তত নিমফায়া বা নিমফিয়া নৌচালি।
বা নিমফিয়া পিউবেসেন্স, এটা হলো আমার কাছে সবচেয়ে কারেক্ট মনে হয়, নিমফিয়া পিউবেসেন্স। আচ্ছা এখন দেখো পুষ্পপুট জিনিসটা কি, যদিও এই প্রশ্নটা 24 সালে চলে আসছে। পুষ্পপুট, পুষ্পপুট মানে যখন বৃতি আর দলমণ্ডল পার্থক্য করা যাবে না। নর্মালি কি থাকে, ধরো আমার যদি একটা ফুল থাকে এখানে, ধরো এটা একটা ফুল, এই ফুলের এইদিকে প্রথমে কি থাকে, এদিক দিয়ে, বা আমি একটা জবা ফুল আঁকি, জবা ফুলের দেখবা যে জিনিসটা হয়, জবা ফুলটা এরকম এরকম থাকে। তো এই যে সবুজ অংশটা, এটা হলো জবা ফুলের বৃতি। বৃতিতে কখনো কখনো কি থাকে, এটা হলো বৃতি, মানে বৃতিতে কখনো কখনো এরকম উপবৃতি থাকতে পারে। আচ্ছা এখন তারপরে যে উপরের অংশটা, জবা ফুলের যে উপরের অংশটা, এটা কিন্তু এরকম লাল থাকে। এখন সব উদ্ভিদে কিন্তু এরকম এই যে বৃতি, এটা যে সবুজটা হলো বৃতি, এটা হলো দলমণ্ডল, এটা তো আলাদা করা যাচ্ছে। কিন্তু কিছু কিছু উদ্ভিদ আছে সেখানে ফুলের কোনটা বোটা আর কোনটা কোনটা হলো বৃতি আর কোনটা পাপড়ি, এটা বোঝা যায় না, আলাদা করা যায় না, একই কালারের হয় না। তখন ওই পুরো অংশটাকে একত্রে বলা হয় পুষ্পপুট। দেখো কি বলছে, যখন কোন ফুলের বৃতি, দলমণ্ডল বা করোলা বর্ণ গঠনের দিক থেকে মানে একই বর্ণের হয় এবং তাদের আলাদা করা যায় না, তখন সেই অংশকে বলা হয় পুষ্পপুট। তার মানে হলো বৃতি এবং দলকে একত্রে বলা হয় পুষ্পপুট। এটা 24 সালে আসছে, তোমাদের এখানে আসবে না। দেখো একটু সহজে আর বুঝো, অনেক ফুলে আলাদা করে সবুজ বৃতি বা রঙিন পাপড়ি থাকে না, সব অংশ দেখতে একই রকম হয়, এই সবগুলোকে একত্রে পুষ্পপুট বলা হয়। উদাহরণ হিসেবে কি আছে, রজনীগন্ধার ফুল, পেঁয়াজের ফুল, রসুনের ফুল, লিলি ফুল, এই যে এগুলাতে আসলে কি দেখা যায়, পুষ্পপুট দেখা যায়। আচ্ছা তারপরে দেখো এখন যে জিনিসটা, এইগুলাকে আসলে আমাদের একটু ডিটেইলস পড়তে হবে, না হলে আসলে বুঝবো না তোমরা আসলে কি। এটা জাস্ট খালি মুখস্থ বিদ্যা আর কোনো কিছুই না। যে এই দেখো ছায়াথেম হলো এক ধরনের পুষ্প মঞ্জুরি, এটা পাওয়া যাবে কোথায়, এটা পাওয়া যাবে ইউফরবিয়াসি ফ্যামিলিতে, ওই যে দুধিয়ার যে ফ্যামিলিটা, ইউফরবিয়াসি ফ্যামিলি। এখন এই যে পুষ্প মঞ্জুরিটা আমরা অনেকেই বুঝি না, পুষ্প মঞ্জুরি জিনিসটা কি, আমরা অনেকে পুষ্পমঞ্জুরি জিনিসটাই বুঝি না। পুষ্পমঞ্জুরি হইলো দেখো, এই যে মঞ্জুরি, এই মঞ্জুরি হলো অনেকগুলা পুষ্প, এই মঞ্জুরি মানে হলো অনেকগুলো পুষ্প বা এক গুচ্ছ পুষ্প। পুষ্প মানে তো ফুল জানোই, তাহলে এক গুচ্ছ পুষ্প বা অনেক গুচ্ছ পুষ্প, পুষ্প আছে ফুল, মঞ্জুরি মানে হলো একসাথে অনেকগুলা। হ্যাঁ, তাহলে অনেকগুলো পুষ্প যখন থাকবে একটা বোটার মধ্যে, তখন ওই জিনিসটাকে বলা হয় পুষ্প মঞ্জুরি। আর তোমরা হয়তো বা অনেকে রঙন দেখে থাকতে পারো, রঙন, তো রঙন জিনিসটা দেখবা যে এরকম স্ট্রাকচার, রঙন ফুলের যে এটা, যে এইখানে ধরো ফুলটা এইখান থেকে শুরু হয়েছে, তারপরে দেখবা এইখান থেকে অসংখ্য অসংখ্য ফুল এরকম তৈরি হয়েছে, অসংখ্য অসংখ্য ফুল তৈরি হয়েছে, প্রত্যেকটা এক একটা ফুল, প্রত্যেকটা এক একটা ফুল, প্রত্যেকটা এক একটা ফুল, রঙন ফুলটা আর কি, রঙন ফুলটা এরকম প্রত্যেকটাই এক একটা ফুল। তাহলে এই যে একটা ফুল যে আমি পাইলাম, এইখানে কি অনেকগুলা ফুলের গুচ্ছ পাইলাম না, এই ফুলের গুচ্ছগুলাই হলো আমাদের পুষ্প মঞ্জুরি। মঞ্জুরি এক একটা শেপ সাইজ এক এক রকম হয়। কোনটার পুষ্প মঞ্জুরি এমন হইতে পারে যে এখানে একটা ফুল আছে, এখানে একটা ফুল, এখানে একটা ফুল, এখানে একটা ফুল, এখানে একটা ফুল, এখানে এইখানে এইখানে এইখানে, তো এটাও একটা পুষ্প মঞ্জুরি, এটাও একটা পুষ্প মঞ্জুরি। আবার কখনো কখনো এরকম পুষ্প মঞ্জুরি হইতে পারে, এখানে ফুল আছে, এখানে ফুল আছে, এখানে 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 এখানে, মানে ফুলের মঞ্জুরির অভাব নাই। মোট কথা হলো আমার যদি একই জায়গায় অনেকগুলা ফুল থাকে, যেখানে একটা ফুল থাকার কথা ছিল সেখানে যদি এক গুচ্ছ ফুল থাকে, তখন তাকে বলা হয় পুষ্প মঞ্জুরি। এই যে পুষ্প মঞ্জুরি, এটাকে ইংরেজিতে বলা হয় ইনফ্লোরেসেন্স। ইংরেজিতে কি বলে, ইংরেজিতে বলা হয় ইনফ্লোরেসেন্স, ইনফ্লোরেসেন্স বা পুষ্প মঞ্জুরি। আচ্ছা, তাহলে এই যে ছায়াথিয়াম, ছায়াথিয়াম হলো উদ্ভিদের যেটা ইউফরবিয়াসি ফ্যামিলি, তার একটা পুষ্পমঞ্জুরির ধরন। আচ্ছা, এইগুলো সম্পর্কে আমরা চিত্র সহ বিস্তারিত পড়বো আমরা যখন পরে পরে পড়বো আর কি। আজকে সংক্ষিপ্ত অধ্যায়গুলো জাস্ট পড়ি। জাস্ট মনে রাখো ছায়াথিয়াম যেটা পাওয়া যায় সেটা হলো ইউফরবিয়াসি। তারপর দেখো পেপাস, পেপাসটা 2024 সালে চলে আসছে। এই পেপাসটা হলো দেখো যে ফুলের বৃতি একসময় পরিবর্তিত হবে, রূপান্তরিত হবে, রূপান্তরিত হওয়ার পর দেখো সূক্ষ্ম লোম বা রোম বা কাটার মতো হয়ে যাবে, রুয়া কাটা বা আঁশের মতো গঠন করবে। এটা কি করবে, ওই যে বীজটাকে আমরা জানি সিড ডিসপার্সাল আছে,
মানে বীজ ছড়ায়া যায়। এক একটা এক এক ধরনের বৈশিষ্ট্য আছে। তোমরা ওই যে যারা আমরুল গাছ চেনো, আমরুল আমরুল গাছটা ছোট সময় অনেকে আমরা নুপুর টুপুর বাঁধতাম আর কি, কলার মতো মরিচের মতো ফল হয়। এই মরিচের মতো ফলগুলা যখন ইয়া হয়ে যায়, ম্যাচিউরড হয়ে যায়, তখন এদেরকে জাস্ট একটু টাচ করলে এগুলো কি করে ফেটে যায়, একদম টাচ করলে এগুলো ফেটে যায়। তাহলে এই যে জিনিসটা, এটা কিন্তু এক ধরনের সিড ডিসপার্সাল। মানে সিড ডিসপার্সাল মানে হলো বীজের এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায় যাওয়া। তাহলে এমন অনেক কিছুই আছে, যেমন ওই যে ঘাগরা টাইপের যেগুলো আছে, ওইগুলা কি করে, ওইগুলা কাটা থাকে। তুমি যখন যাবা তোমার জামার মধ্যে বা শরীরের মধ্যে কোথাও সে গেঁথে যাবে, গেঁথে গিয়ে কি করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, কোনো একটা প্রাণীর শরীরে লেগে যাবে। আরেকটা আছে প্রেম কাটা বা ওই যে ইয়ার টাইপের আর কি, চোর কাটা বলে কিংবা প্রেম কাটা বলে। এটা তুমি যখন কোনো ওই যে উলু ঘাস যেগুলো আছে এইগুলোর ভিতর দিয়ে যখন হেঁটে যাবা, তখন দেখবা তোমার প্যান্টের ভিতরে বা তোমার পায়জামার ভিতরে অনেকগুলা এরকম ছোট 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 গেঁথে গেছে ঘাসের ছোট ছোট অংশ, এগুলোকে বলে চোর কাটা বা প্রেম কাটা। তো ওইগুলো কিন্তু সিড ডিসপার্সাল এইভাবে হয়। এখন দেখো পেপাস জিনিসটা কি, পেপাস হলো বৃতি যে থাকবে। বৃতি মানে কি, ওই যে নিচের যে অংশটা, ফুলের একবারে নিচের অংশটা বৃতি, এটা পরিবর্তিত হয়ে সূক্ষ্ম লোম, রোম, রুয়া, কাটা, তন্তু ইত্যাদির মতো হবে। এটার ফলে কি, বীজ যখন এটার উপর অবস্থান করবে তখন এটা বীজ বিস্তারে, বীজকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই দিতে সাহায্য করবে। এটাকে বলা হয় পেপাস। আচ্ছা, এখন দেখো যে জিনিসটা হলো যে এটা হলো গাইনো বেসিক গর্ভদণ্ড কোন কোন গোত্রের উদ্ভিদে পাওয়া যায় বা কোন গোত্রের উদ্ভিদে পাওয়া যায়। এটা আমি কোন কোন দিছিলাম, তোমাদের বইয়ে আছে বোধহয় একটা, কোন গোত্রে পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, দেখো গাইনো বেসিক গর্ভদণ্ড। আচ্ছা, গর্ভদণ্ড প্রথমে বুঝো, গর্ভদণ্ড জিনিসটা কি। এটা যদি একটা ফুল হয়, ধরো এটা একটা জবা ফুল, এটা একটা জবা ফুল, ধরো ধরো এটা একটা জবা ফুল, জবা ফুলের এটা হলো আমার উপবৃতি বা বৃতি যাই ধরো। এখন এইখানে এই যে এরকম একটা অংশ থাকে, এই যে এরকম একটা ফোলা অংশ থাকে, যেখানে আমাদের কি থাকে, এটা তো খাস কাটা থাকবে, 5টা অংশে ভাগ থাকবে। আচ্ছা, এটা হলো গর্ভ, এই যেটা হলো গর্ভাশয়। মানে জবা ফুল আমরা জানি একটা উভলিঙ্গ ফুল, হ্যাঁ, উভলিঙ্গ ফুলের মধ্যে স্ত্রী কেশর পুংকেশর দুইটাই থাকবে। তাহলে এই যে এগুলো হলো, এটা হলো স্ত্রী কেশর, মানে স্ত্রী কেশরের এখানে কিন্তু অ্যান্থার থাকে, পুংকেশর। এটা যেহেতু উভলিঙ্গ, তাহলে একই জায়গায় দুইটা জিনিস থাকে। এই যে হলুদ হলুদ পুংকেশর গুলো থাকে, যে এগুলো হলুদ হলুদ, আমি তোমাকে লাল দেখাইছি। তাহলে এই যে জিনিসটা, এটা হলো গর্ভ বা গর্ভাশয়, এটাকে বলা হয় গর্ভাশয়। স্টিকেশরের 3টা প্রধান অংশ, একটা হলো গর্ভাশয়, আর এই যে অংশটা এটাকে বলা হয় গর্ভদণ্ড, আর এটাকে বলা হয় গর্ভমুণ্ড। গর্ভমুণ্ড, গর্ভমুণ্ডের ইংরেজি কি, ইংরেজি হলো স্টিগমা। গর্ভমুণ্ডকে বলা হয় স্টিগমা, আর গর্ভদণ্ডকে ইংরেজিতে বলা হয় স্টাইল, আর গর্ভাশয় যেটা এটাকে বলা হয় ওভারি। তাহলে এখন দেখো এই যে গর্ভদণ্ড, এখন আমাদেরকে কি বলা হয়েছে, যে গাইনো বেসিক গর্ভদণ্ড। দেখো আমাদের কি চাইছে, আমাদের চাইছে গাইনো বেসিক গর্ভদণ্ড, গাইনো বেসিক। আচ্ছা, এখন গাইনো বেসিক জিনিসটা একটু খেয়াল করো, যে গাইনো বেসিক কারে কয়। গাইনো বেসিক, গাইনো বেসিক, এখানে দুইটা কথা আসছে। একটা হলো, আচ্ছা এইটা কালিটা ভালো দেখা যাচ্ছে না, এটা হলো দেখো গাইনো বেসিক গর্ভদণ্ড। দেখো গাইনো, গাইনো তো জানোই, মানে গাইনো শব্দটা হলো স্ত্রী, আর বেসিক আসছে বেস থেকে। বেস মানে কি, ভিত্তি। বেস মানে ভিত্তি, আমরা কোনো বেসমেন্টে গাড়িটা পার্ক করে রাখো, মানে একটা ফাউন্ডেশনের যে ভিত্তি সেটাকে বেস বলে। এখন বলো গাইনো বেসিক সাথে কি আছে, গর্ভদণ্ড। আমরা একটু আগে দেখছি গর্ভদণ্ড কাকে বলে। তাহলে দেখো নর্মালি, আবার দেখাই, নর্মালি এটা যদি একটা গর্ভাশয় হয়, এই গর্ভাশয়ের এই যে জিনিসটা উপরের দিকে যেটা উঠছে, ভালো দেখা যাচ্ছে না, আচ্ছা এই যে এই জিনিসটা হলো গর্ভদণ্ড, গর্ভদণ্ড, এটা হলো গর্ভাশয়, আর এটা হলো গর্ভমুণ্ড। এখন যে জিনিসটা হয়েছে দেখো, এই যে গর্ভাশয়,
এটাকে বলা হয় গাইনোসিয়াম বা স্টে অংশটা, গাইনোসিয়াম মানে পুরাটাই, এটাকে পুরাটাকে বলা হয় গাইনোসিয়াম। এখন বলছো গাইনো বেসিক গর্ভদণ্ড, একটু খেয়াল করে দেখাতো, গর্ভদণ্ডটা গর্ভাশয়ের ঠিক উপর থেকে সৃষ্টি হয়েছে না? গর্ভদণ্ডটা দেখো, গর্ভদণ্ডটা কোথা থেকে সৃষ্টি হয়েছে? আমাদের যে গর্ভাশয়টা আছে এই গর্ভাশয়ের উপর থেকে সৃষ্টি হয়েছে, এই যে উপর থেকে সৃষ্টি হয়েছে, একে বলা হয় গর্ভদণ্ড। এখন আমাদের এখানে কি চাইছে? গাইনো বেসিক গর্ভদণ্ড। গাইনো বেসিক গর্ভদণ্ড হলো যে, এখন এটার কথা ভুলে যাও, এখানে জাস্ট কি থাকবে? আমাদের গর্ভাশয় থাকবে। কিন্তু এই যে গর্ভাশয়ের যে বেস থাকবে না, বেস কই থাকে? বেস কি মাথায় থাকে না নিচে থাকে? এটা হলো শীর্ষ। আর এইখান থেকে যদি আমাদের গর্ভদণ্ড তৈরি হয় এক পাশ থেকে, এক পাশ থেকে যদি গর্ভদণ্ড, ধরো এটা গর্ভদণ্ড তৈরি হলো, এটা গর্ভদণ্ড, এটা গর্ভমুণ্ড, এটা হলো স্টাইল বা গর্ভদণ্ড, এটা স্টিগমা। এখন একটু খেয়াল করে দেখো যে আমাদের এইটা হলো গর্ভাশয়, গর্ভাশয়ের কিন্তু এই গর্ভ শীর্ষ থেকে আমাদের তৈরি হয় নাই আমাদের যে স্টাইলটা বা গর্ভদণ্ডটা। গর্ভদণ্ডটা তৈরি হয়েছে কোথা থেকে? এই যে ইয়া থেকে, বেস থেকে, আমাদের গর্ভাশয়ের বেস থেকে। এই জন্য কেবল হয় গাইনো বেসিক। যেহেতু স্ত্রী পার্টটাকে গাইনো বলা হয়, মানে স্ত্রী জিনিসটা হলো, তুমি যদি কোনো ডাক্তার দেখাইতে চাও, মেয়েলি কোনো রোগের জন্য যদি কোনো ডাক্তারের কাছে যাও, কার কাছে যাবা? গাইনোকোলজিস্টের কাছে যাবা, কোনো গাইনি বিশেষজ্ঞের কাছে যাবা। তাই গাইনো কথাটা হলো স্ত্রী। তাহলে স্ত্রী পার্টের নিচ থেকে যখন আমাদের একবারে নিচ থেকে, শীর্ষ না, আমাদের কোথা থেকে হবে? শীর্ষ না, আমাদের এই বেস থেকে বা নিচ থেকে যখন কোনো গর্ভদণ্ড তৈরি হবে, তখন সেটাকে বলা হবে আমার গাইনো বেসিক গর্ভদণ্ড। কোথায় পাওয়া যায়? লেমিয়াসি। লেমিয়াসি কোন গোত্র? ওই যে তুলসীর যে গোত্র, সেই গোত্র থেকে। তাহলে উদাহরণ কি? তুলসী, পুদিনা। তবে গাইনো বেসিক শুধুমাত্র লেমিয়াসি না, আরেকটা গোত্র আছে, এটা হলো দেখো বোরাজিনেসি। বোরাজিনেসি